সেগুলার তোমাদের কি অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট শেষ? স্যাররা পড়িয়েছেন? ম্যাম পড়াচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে যেগুলা হচ্ছে আমরা ইফেক্ট গুলা চাই না ওগুলাই কি অ্যাডভার্স ইফেক্ট, যেমন ল্যাক্রিমেশন বেশি হচ্ছে, স্যালাইভেশন বেশি হচ্ছে, সোয়েটিং হচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া, এগুলো হচ্ছে মাইল্ড অ্যাডভার্স ইফেক্ট। আর যদি সিভিয়ার বলি আমরা, সিভিয়ার গুলোর মধ্যে দেখো হাইপোটেনশন, তারপর হচ্ছে ব্রঙ্কোস্পাজম, তোমরা জানো যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করে রেসপিরেটরি ডিস্ট্রেস করে, আর হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া। তাহলে কন্ট্রাইন্ডিকেশন গুলো কি কি? যেহেতু রেসপিরেটরি ডিস্ট্রেস করে, ব্রঙ্কিয়াল অ্যাজমা যাদের আছে তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না, কারণ এটা এমনিতেই ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদের কি থাকে, ইনফ্লামেশন থাকে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদের, যার কারণে রেসপিরেটরি ট্র্যাক্টের যে ব্রঙ্কিয়াল ট্রি গুলো ওগুলো এমনিতেই ন্যারোয়িং থাকে। তো যার কারণে হচ্ছে এটা আরো বেশি খারাপ অবস্থা করে, এই জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদেরকে এই গ্রুপের মেডিসিন গুলো দেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা দেখো পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজের পেশেন্টদেরকে দেওয়া যাবে না। তারপর হচ্ছে যেহেতু কি গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয় সেজন্য। আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডিউ টু হাইপোটেনশন এন্ড ব্র্যাডিকার্ডিয়া, যেহেতু এটা হাইপোটেনশন আর ব্র্যাডিকার্ডিয়া করছে সেজন্য মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্টদেরকেও দেওয়া যাবে না। হাইপারথাইরয়েডিজমে কেন দেওয়া যাবে না, পাশে সবগুলা লেখা আছে, হ্যাঁ। তারপর করোনারি ইনসাফিসিয়েন্সিতে দেওয়া যাবে না। মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ জিআইটি, যেহেতু জিআইটির মর্টিলিটি এমনিতেই কমিয়ে দেয় সেজন্য এটা মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ জিআইটি তে দেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে ইউরিনারি ব্লাডারেরও মোটিলিটি কমিয়ে দেয় সেজন্য এটা তো ইউরিনারি ব্লাডারের যে কোনো ডিজিজেও এটা দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে ইরিভার্সিবল অ্যান্টিকোলিনের স্ট্রেস যেগুলো তোমাদেরকে বলেছিলাম যে এই জিনিসগুলো হচ্ছে আমরা ইউজুয়ালি কোনো ট্রিটমেন্টের পারপাসে ইউজ করি না, এগুলো ইনসেক্টিসাইড হিসেবে বা ওয়ার উইপন হিসেবে ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে ইরিভার্সিবল অ্যান্টিকোলিনের স্ট্রেস গুলো। তো এটার মধ্যে হচ্ছে যেটা অর্গানোফসফরাস কম্পাউন্ড, সেটা দিয়ে হচ্ছে পয়জনিং হয়, মানে যেটা ইনসেক্টিসাইড হিসেবে ফার্মাররা ইউজ করে। হ্যাঁ, এখন পয়জনিং বিভিন্ন রকম হতে পারে, এটা তোমরা মনে হয় অলরেডি থার্ড ইয়ার পড়ে আসছো। অ্যাক্সিডেন্টাল হতে পারে, বাচ্চারা খেয়ে ফেলতে পারে, অ্যাক্সিডেন্টালি সুইসাইডাল টেন্ডেন্সি থাকতে পারে কারো, সেক্ষেত্রে এক হচ্ছে হোমিসাইডাল হতে পারে। তো এখন যদি এরকম মেডিকেল কলেজ গুলাতে অনেক পেশেন্ট আসে ওই ওরকম ওবিসি পয়জনিং নিয়ে, হ্যাঁ, অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং নিয়ে। তো এটা এমন একটা জিনিস যে তোমাদের সবারই জানতে হবে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংটা কি হয়, মানে কোন কোন সিমটম দেখে বুঝবা আর কিভাবে ট্রিট করতে হয়। কারণ এটা ট্রিটমেন্ট যদি ইমিডিয়েটলি না শুরু করে তাহলে পেশেন্টের ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, পেশেন্টকে বাঁচানো পসিবল হয় না। তাহলে দেখো যেগুলা হচ্ছে এস্টারকোরিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট সবগুলাই এখানে আছে দেখো। কার্ডিওভাস্কুলার সিস্টেমে ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, ডায়রিয়া হবে পেশেন্টের, ইনক্রিজ মিকচুরেশন হবে, সোয়েটিং হবে অনেক বেশি, মাসেল টুইচিং হবে। আইয়ে কি দেখে বুঝবা যে এটা অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং? মায়োসিস থাকবে পেশেন্টের। আচ্ছা, তারপর দেখো ল্যাক্রিমেশন, স্যালাইভেশন অনেক বেশি হবে। তো এটা তোমাদের রিটেন এবং ভাইবার জন্য খুব কমন, খুব পেইড কোশ্চেন, অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং অনেকবার আসে, ভাইবাতেও জিজ্ঞেস করে। এটা ভালো করে ম্যানেজমেন্টটা শিখবা। ম্যানেজমেন্ট যখনই আসবে তখনই তোমরা সাইন সিমটম থেকে শুরু করবে অবশ্যই। যদি ম্যানেজমেন্ট বলে তাহলে সাইন সিমটম থেকে শুরু করতে হবে, আর যদি শুধু ট্রিটমেন্ট বলে তাহলে এই পেজ থেকে শুরু করবা। তো জেনারেল দেখো, প্রথমে টার্মিনেশন অফ এক্সপোজার, মানে পেশেন্টকে কি করতে হবে, যে এই জায়গায় পেশেন্ট এক্সপোজড হয়েছে সেই জায়গা থেকে রিমুভ করতে হবে, কারণ এগুলো কি হয়, এটা হচ্ছে স্কিন দিয়েও অ্যাবজর্পশন হয়। সেই জন্য যেসব কাপড় চোপড় যেগুলোতে লেগেছে সবকিছু পেশেন্ট থেকে রিমুভ করে পেশেন্টের স্কিনটা ভালো করে ওয়াশ করতে হবে, কপিয়াস অ্যামাউন্ট অফ ওয়াটার, এবং গ্যাস্ট্রিক ল্যাবেট দিতে হবে, যাতে ওই যে গ্যাস্ট্রিক ওয়াশ যেটা বলে স্টমাক ওয়াশ সেটা আমরা দিব, যাতে পেশেন্টের ফার্দার অ্যাবজর্পশন না হয়। তারপর হচ্ছে মেনটেন করতে হবে এয়ারওয়ে, কারণ যেহেতু ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, সেই জন্য আমাদের এয়ারওয়েটা মেনটেনেন্স লাগবে। আচ্ছা, তারপর দেখো আর্টিফিশিয়াল রেসপিরেশন
দিতে হবে, যদি দরকার হয় তাহলে কি করতে হবে, আর্টিফিশিয়াল রেসপিরেশন দিতে হবে। আচ্ছা, ডায়াজিপাম যদি পেশেন্টের কনভালশন থাকে তাহলে ডায়াজিপাম দিতে হবে। এছাড়া হচ্ছে আর কি কি জেনারেল কিছু, এগুলো হচ্ছে সবই জেনারেল ম্যানেজমেন্ট, এগুলো এখন আমরা স্পেসিফিক ম্যানেজমেন্টে যাই নাই। আচ্ছা, তারপর দেখো অক্সিজেন ইনহেলেশন আর শকে থাকলে পেশেন্ট শকের ট্রিটমেন্ট দিতে হবে। তো স্পেসিফিকটা কি দেখো, একটা হচ্ছে অ্যাট্রোপিন, তোমরা জানো যে অ্যান্টাগনিস্ট আছে, অ্যান্টাগনিস্ট এস্টারকোলিনের অ্যান্টাগনিস্ট হচ্ছে অ্যাট্রোপিন। এটাই হচ্ছে এটার স্পেসিফিক অ্যান্টিডট অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনটা আমরা দিব। অ্যাট্রোপিনটা কতক্ষণ দিব, দেখো এখানে লেখা আছে কতগুলো সিমটমের কথা। ড্রাইনেস অফ মাউথ, যখন ড্রাই মাউথ, তারপর হচ্ছে যে হার্ট রেটটা যখন 70 বিটস পার মিনিটের উপরে উঠে যাবে, টেম্পারেচার যখন পেশেন্টের ইনক্রিজড হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাট্রোপিন দিব। এই জিনিসটাকে বলা হয় সায়েন্স অফ অ্যাট্রোপিনাইজেশন, মানে আমরা বুঝবো যে কতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাট্রোপিনটা পেশেন্টকে চালাতে হবে, যতক্ষণ পর্যন্ত এইসব সায়েন্স অফ অ্যাট্রোপিনাইজেশন অ্যাপিয়ার না করে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাট্রোপিন দিতে থাকবো পেশেন্টকে। আচ্ছা, তারপর দেখো প্যালিডক্সিম। প্যালিডক্সিমটা কি, এটা হচ্ছে এনজাইম রিজেনারেটর বলে এটাকে, এনজাইম রিজেনারেটর। এনজাইম রিজেনারেটর মানে কি, ওই যে কোলিনেস্টারেজ এনজাইমটা ওইটাকে রিজেনারেট করবে, যাতে ওইটা এই যে ওপিসির কারণে, ওপিসি পয়জনিং এর কারণে যে স্টাইলকোলিন বেড়ে গেল, সেই স্টাইলকোলিনটাকে ব্রেক ডাউন করে দিতে পারে। এখন এটা কখন দিতে হবে, খুব তাড়াতাড়ি, বলা হয় যে 24 আওয়ার্স এর মধ্যে অবশ্যই দিতে, এর পরে দিলে অ্যাকচুয়ালি কাজ টাজ করে না। সবচেয়ে বেস্ট হয় যদি উইদিন 15 মিনিটস দেওয়া হয়, তাহলে একদম প্রপারলি এটা কাজ করবে। প্যালিডক্সিম যদি পয়জনিং হয়, পয়জনিং এর 15 মিনিটস এর মধ্যে দিলে সবচেয়ে ভালো। তাহলে এটা কেন এত তাড়াতাড়ি দিতে হয়, কারণ হচ্ছে এনজাইমটা দেখো ওখানে লেখা আছে যে ফসফোরাইলেশন হয়ে যায়, যেটা এই প্যালিডক্সিমটা এই ফসফোরাইলেশনটাকে প্রিভেন্ট করে। ফসফোরাইলেশন হলে সেটা কি হয়, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে একটা মানে স্ট্রং একটা কম্পোনেন্ট ফর্মেশন করে, যেটা আর পরে ব্রেকডাউন করা যায় না। তো এটা তৈরি হওয়ার আগেই কি করতে হবে, রিভার্স করতে হবে এই যে অর্গানোফসফেটস টু রিভার্স দ্য ফসফোরাইলেশন অফ অক্সিম গ্রুপ। আচ্ছা, এই যে এনজাইম রিজেনারেটর উইদিন 12 আওয়ার্স অফ পয়জনিং আর ভ্যালুলেস আফটার 24 আওয়ার্স অফ পয়জনিং ডিউ টু এইজিং প্রসেস। আচ্ছা, এইজিং মানে হচ্ছে ওই যে যেটা বললাম যে স্টেবল কম্পাউন্ড ফর্মেশন করে, সেটাই হচ্ছে এইজিং প্রসেস, মানে এনজাইমটার এইজিং প্রসেস করা হচ্ছে। আচ্ছা, এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা তোমাদের বাদ দিলেও চলবে, এটা জানা দরকার নেই। আমাদের এটুকু পর্যন্ত হচ্ছে কোলিনার্জিক অ্যাগনিস্ট। আমি আজকে একটু কোলিনার্জিক অ্যান্টাগনিস্টটা পড়ানোর চেষ্টা করব। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছো কোলিনার্জিক অ্যান্টাগনিস্টের? নো ম্যাম, এখনো থ্যাংক ইউ লেখা। এখন পাচ্ছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে অ্যান্টিমাস্কারিনিক ড্রাগগুলোর ক্লাসিফিকেশন দেখো, ন্যাচারাল আর সিনথেটিক, এগুলা জাস্ট তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো আলাদা করে বলার কিছু নাই। ন্যাচারাল সোর্স, ওই যে তোমাদের সোর্স অফ ড্রাগ যেটা পড়িয়েছি আমরা, সোর্স অফ ড্রাগের মধ্যে এক্সাম্পল দিতে বললে এই দুইটা দিতে পারো, অ্যাট্রোপিন আর হায়োসিন, এগুলো দুইটাই হচ্ছে ন্যাচারাল প্ল্যান্ট সোর্স থেকে আসে। অ্যাট্রোপা বেলাডোনা থেকে একটা আসে, আর একটা ধাতুরা স্ট্রামোনিয়াম থেকে। আর কিছু সিনথেটিক যেগুলো ল্যাবরেটরিতে সিনথেসিস হয়, এগুলো হচ্ছে হায়োসিন, ইপ্রাট্রপিয়াম, প্রোপেনথেলিন, সাইক্লোপেন্টোলেট, ট্রপিকামাইড, পাইরেনজিপিন, ডেরিফেনাসিন। এগুলো ভালো করে মুখস্থ করবে, সাথে স্পেলিং কিন্তু অবশ্যই লাগবে তোমাদের, স্পেলিং যাতে ভাইবা বা রিটেন কোথাও ভুল না হয়। আচ্ছা, তাহলে এখন দেখো মলিকুলার মেকানিজম। এটা বুঝতেই পারছো যে অ্যান্টাগনিস্ট যেহেতু, তার মানে অপোজিট ইফেক্ট প্রডিউস হবে। কি করবে, জাস্ট রিসেপ্টরটাকে ব্লক করে কাজ করবে, যেসব M1 M2 M3 রিসেপ্টর ছিল অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ গুলো, সেই রিসেপ্টর গুলাকে ব্লক করবে। ব্লক করে কি করবে, যেটা এস্টাইলকোলিনকে বাইন্ড হতে দিবে না, যার কারণে অ্যান্টিমাস্কারিনিক ইফেক্ট প্রডিউস হবে, মানে এস্টাইলকোলিনের উল্টা ইফেক্ট গুলো প্রডিউস হবে। তো এখন অ্যাট্রোপিন যেটা, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে যে কি, এটাই যেমন এস্টাইলকোলিন সব রিসেপ্টরের উপর কাজ করবে, তেমনি অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টাগনিস্ট, এমন একটা অ্যান্টাগনিস্ট এস্টাইলকোলিনের, সেটা হচ্ছে সব রিসেপ্টরের উপর কাজ করে। আচ্ছা, তাহলে এখন এটা কি করবে দেখো, আই এর উপর কাজ করে, যেহেতু অ্যাসিটাইলকোলিন কি করতো, মায়োসিস করতো, এটা করবে হচ্ছে মাইড্রিয়াসিস। তার মানে এটা কি করবে, ডায়ালেটর পিউপিলির উপর কাজ করবে, মানে কনস্ট্রিক্টর পিউপিলিটাকে কি করবে না, কনস্ট্রিকশন হতে দিবে না, যার কারণে মায়োসিস হবে না। তাহলে ডায়ালেটর পিউপিলিটা যখন আপার হ্যান্ড পাবে, তখন কি হবে, মাইড্রিয়াসিস হবে। তারপর এটা হচ্ছে লস অফ অ্যাকোমোডেশন করবে, সাইক্লোপ্লেজিয়া। সাইক্লোপ্লেজিয়া মানে হচ্ছে অ্যাসিটাইলকোলিন কি করতো, অ্যাকোমোডেশন করতো ফর নিয়ারভেশন, আর অ্যাট্রোপিন করবে সাইক্লোপ্লেজিয়া, সব অপোজিট অ্যাকশন এখানে। তারপর রেইজড ইন্ট্রাকুলার প্রেসার, ডিক্রিজ ল্যাক্রিমাল সিক্রেশন, মানে ল্যাক্রিমাল সিক্রেশন কমিয়ে দিয়ে এটা স্যান্ডি আই বলা হয়, ড্রাই ড্রাই আই অথবা স্যান্ডি আই, মানে যেহেতু আই এর ল্যাক্রিমাল সিক্রেশন বন্ধ করে দিচ্ছে, তখন সেটাকে বলা হবে ড্রাই আই অথবা স্যান্ডি আই। আচ্ছা, তারপর দেখো মাইড্রিয়াসিস কিভাবে প্রডিউস করে, এখানে লেখা আছে ওই যে যেটা বলেছি, রিল্যাক্সেশন অফ সার্কুলার মাসেল,
তারপর হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই, তাহলে আপার হ্যান্ড পাবে কোনটা? রেডিয়াল মাসেল, মানে কোনটা? ডায়ালেটর পিপিলি। তাহলে ডায়ালেটর পিপিলি যদি আপার হ্যান্ড পায় তাহলে হচ্ছে কি হবে? ডায়ালেটেশন অফ পিপিল। আচ্ছা, এরপর দেখো অ্যাট্রোপিন কিভাবে সাইক্লোপ্লেজিয়া প্রডিউস করে। এগুলা সব তোমাদের যেগুলো অ্যাস্টাইল কোলিনের অ্যাকশন সেটাকে জাস্ট রিভার্স করে লিখে দিলেই হবে। M3 রিসেপ্টর কোথায় ব্লক করবে? সিলিয়ারি মাসেল অফ আই এ। আচ্ছা, তাহলে রিল্যাক্সেশন অফ সিলিয়ারি মাসেল যখন হবে তখন কি হবে? সাসপেন্সরি লিগামেন্ট যেটা, সেটা হচ্ছে টাইটেনিং হবে। আর ওই আগেটাতে কি ছিল? অ্যাকোমোডেশনের জন্য সাসপেন্সরি লিগামেন্টটাকে কি হতে হয়? রিল্যাক্সেশন হয়। তাহলে রিল্যাক্সেশন হলে লেন্সের কার্ভেচারটাকে বাড়ানো যাবে। তো এখন যেহেতু টাইটেনিং হয়ে গেছে, তার মানে লেন্সটা মুভমেন্ট করতে পারছে না, ডিক্রিজড কার্ভেচার অফ লেন্স, লস অফ অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন। আচ্ছা, রেসপিরেটরি ট্র্যাক্টে তাহলে উল্টা ইফেক্ট, এতক্ষণ ছিল খারাপ ইফেক্ট, তার মানে অ্যাট্রোপিন বা অ্যাট্রোপিন লাইক যেসব ড্রাগ আছে, সিনথেটিক ড্রাগ, সেগুলো কি করবে? সবগুলো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ গুলো ভালো ইফেক্ট করবে। কি কি করবে? ব্রঙ্কোডাইলেশন করবে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল রিল্যাক্স করে, আর ব্রঙ্কিয়াল সিক্রেশনটা কমিয়ে দিবে। জিআইটি তেও উল্টা ইফেক্ট, এতক্ষণ ছিল কি ডায়রিয়া, তার মানে এখন এটা কি করবে? কনস্টিপেশনের মতো ইফেক্ট করবে, যে রিল্যাক্সেশন করে পেরিস্টালসিসটা কমিয়ে দিবে, তার মানে সেটা কনস্টিপেশনের মতো হবে, মানে গ্যাস্ট্রিক মটিলিটি কমিয়ে দিবে। জিআইটির মটিলিটি কমিয়ে দিবে, আবার গ্যাস্ট্রিক সিক্রেশনটাও কমিয়ে দেয়। আচ্ছা, তারপর দেখো ইউরিনারি ব্লাডারেও একই রকম, এতক্ষণ ফ্রিকোয়েন্সি বেশি ছিল, এখন হচ্ছে ইউরিনারি রিটেনশন করবে। আচ্ছা, এক্সোক্রাইন গ্ল্যান্ডে সবগুলাতে স্টেরকোলিন কি করতো? সিক্রেশনটা বাড়িয়ে দিত। আর অ্যাট্রোপিন সব উল্টা ইফেক্ট, ড্রাই আই, ড্রাই মাউথ, ড্রাই স্কিন, ব্রঙ্কিয়াল সিক্রেশনও কমিয়ে দিবে, গ্যাস্ট্রিক সিক্রেশনও কমিয়ে দিবে। এরপর আসছে দেখো কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল এতক্ষণ আমরা পড়েছি ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, তাহলে অ্যাট্রোপিনটা করে হচ্ছে ট্যাকিকার্ডিয়া, মানে হার্ট রেটটা বাড়িয়ে দেয়। সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখো ট্রিমর, এন্টি ট্রিমর ইফেক্ট, এর আগেটাতে ছিল কি কি? অ্যাংজাইটি, ট্রিমর, এগুলো ছিল। তো এখন অ্যাট্রোপিন করবে কি? অ্যান্টি ট্রিমর ইফেক্ট ইন পার্কিনসনিজম, আর হচ্ছে অ্যান্টি মোশন সিকনেস ইফেক্ট। মোশন সিকনেস মানে কি? যেটা যারা গাড়িতে চলাচল করলে অনেক সময় দেখা যায় ওই যে বাসে টাসে দূরে গেলে কি হয়? তাদের বমি টমি হয়, এটাকে বলে মোশন সিকনেস। তো এটার হচ্ছে যে ওই অ্যান্টি মোশন সিকনেস ইফেক্ট থাকে, মানে সে বমি। তাহলে অ্যাট্রোপিন লাইক যেসব ওষুধগুলো আছে সিনথেটিক, এগুলো তাহলে মোশন সিকনেসের আমরা ইউজ করতে পারবো। তারপর পার্কিনসন্স ডিজিজে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে থেরাপিউটিক রোল গুলা দেখো কি কি। নার্ভাস সিস্টেম, প্রথম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমাদের কি কি ইফেক্ট সেটা আমরা দেখবো। অ্যাট্রোপিন, অ্যাট্রোপিন কিন্তু এই এই জিনিসটা আবার লিখে নাও। আমরা স্টাইল কোলিনের ক্ষেত্রে লিখেছিলাম একটা জিনিস, যে স্টাইল কোলিনের এতগুলা ইফেক্ট আছে, কিন্তু কেন আমরা এটা ক্লিনিক্যালি ইউজ করি না, কেন পেশেন্টকে ওষুধ হিসেবে দেই না, কয়েকটা কারণ লিখিয়েছিলাম। এখন ওইরকম একই কোশ্চেন অ্যাট্রোপিনের ক্ষেত্রে জিজ্ঞেস করবে। তো দেখো অ্যাট্রোপিনের ক্ষেত্রে কি কি কোশ্চেন, অ্যাট্রোপিন কেন আমরা ইউজ করি না। সব ক্ষেত্রে ইউজ করি না, তার কারণ হচ্ছে দেখো অ্যাট্রোপিনের অ্যাকশনটা লিখো, অ্যাট্রোপিন হ্যাজ নন স্পেসিফিক অ্যাকশন অন অল রিসেপ্টরস। সব রিসেপ্টরকে নন স্পেসিফিক্যালি ব্লক করবে, নন স্পেসিফিক্যালি ব্লকস অল দ্য মাস্কারিনিক রিসেপ্টরস। তাহলে এটার কোনো স্পেসিফিক অ্যাকশন পাওয়া সম্ভব না, অ্যাডভার্স ইফেক্টও অনেক বেশি হবে, তাই না? অ্যাডভার্স ইফেক্ট ইজ মোর। আরেকটা জিনিস, যেটা অ্যাট্রোপিনের অ্যাকশনটা হচ্ছে যে অনেকদিন পর্যন্ত থাকে, সেই জন্য অ্যাট্রোপিনটা আমরা ইউজ করি না। আচ্ছা, তাহলে এখন এটা কোন কোন ডিজিজে ইউজ করি? কয়েকটা হাতে গোনা সমস্যা মানে ডিজিজ গুলোতে ইউজ করি। দেখো একটা লেখা আছে কমপ্লিট অর পার্শিয়াল হার্ট ব্লক উইথ অ্যাকিউট এমআই। যাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তাদের যদি কমপ্লিট অর পার্শিয়াল হার্ট ব্লক থাকে, মানে একদম ব্র্যাডিকার্ডিয়া থাকে, তাদের ক্ষেত্রে আমরা কি করি? অ্যাট্রোপিন ইউজ করি, অথবা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া ইউজ করি। আর আরেকটা ইন্ডিকেশন আছে, ওটা একটু পরে আসবে, আমি হচ্ছে সিস্টেম ওয়াইজ ইন্ডিকেশন দিয়েছি এখানে। অপথ্যালমিক ইউজ দেখো, অপথ্যালমিক ইউজের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট্রোপিন লিখি না, এখানে লিখেছি হচ্ছে ট্রপিকামাইড আর সাইক্লোপেন্টোলেট। কেন? কারণ হচ্ছে ওই যে একটা জিনিস, যেটা হচ্ছে অ্যাট্রোপিনের অ্যাকশনটা অনেকক্ষণ থাকবে, অনেকক্ষণ পেশেন্টের পিউপিল কি থাকবে? ডায়ালেটেড থাকবে। তো পিউপিল ডায়ালেটেড থাকলে তোমরা জানো যে পেশেন্টের চোখে দেখতে পায় না ঠিক মতো, ভিশনটা ইম্পেয়ার্ড হয়। কেন? যে অ্যাকোমোডেশন হয় না, তারপর হচ্ছে হ্যাজি হয়ে যায় ভিশন, সেজন্য। তো যেই সব এই অপথ্যালমিক এক্সামিনেশন গুলোর জন্য, ওই যে তোমরা জানো যে অপথ্যালমোস্কোপ দিয়ে যে এক্সামিনেশন গুলো করা হয় পেশেন্টের চোখ দেখার সময়, সেই সময় একটা ড্রপ দেওয়া হয় যাতে মাইড্রাসিস হয় পেশেন্টের, ডায়ালেট করা হয় যাতে ভিতরে ভালো করে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন কখনোই ইউজ করব না। তো যেগুলো শর্ট অ্যাক্টিং সেগুলো আমরা ইউজ করি, যেগুলো খুব কম সময় ধরে যাদের অ্যাকশন থাকবে, এগুলো কি কি? ট্রপিক্যামাইড আর সাইক্লোপেন্টোলেট, মেইনলি ট্রপিক্যামাইডটাই ইউজ করা হয়।
আচ্ছা, এরপর দেখো নার্ভাস সিস্টেমে কি কি ডিজিজে ইউজ করি আমরা। প্রোসাইক্লিডিন, বেঞ্চস্ট্রপিন, বেঞ্চহেক্সোল, এই দুইটা জিনিস ইউজ করা হয় পার্কিনসন্স ডিজিজে। তার মানে যেগুলো অ্যাট্রোপিন লাইক ড্রাগ, এগুলো হচ্ছে এক একটা জায়গার এক একটা রিসেপ্টরের উপর স্পেসিফিক অ্যাকশন আছে, সেজন্য আমরা ওই ডিজিজ গুলোতে, পার্টিকুলার ডিজিজ গুলোতে এই ড্রাগ গুলো ইউজ করি। এই চার্ট গুলা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বোথ রিটেন এন্ড ভাইভা, এগুলো খুব ভালো করে মুখস্থ করবে এই চার্ট গুলা, কোনটা কোন ডিজিজে ইউজ হয়। আচ্ছা, তারপর দেখো হায়োসিন। হায়োসিনটা হচ্ছে মোশন সিকনেস ইউজ হয়, যেটা একটু আগে বললাম। তারপর অ্যানেস্থেটিক প্রি মেডিকেশন, দেখো অ্যাট্রোপিন এখানে আরেকটা জায়গায় ইউজ করা হয়, যখন পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অজ্ঞান করা হয় অপারেশনের আগে, তখন পেশেন্টের যাতে ট্যাকিকার্ডিয়া না, ব্র্যাডিকার্ডিয়া না হয়ে যায়, মানে পেশেন্টকে যেহেতু অজ্ঞান করা হয়েছে সেহেতু পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। তো সেক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়াটা প্রিভেন্ট করার জন্য আমরা অ্যাট্রোপিন দিই, কারণ অ্যাট্রোপিন কি করে, হার্ট রেট ইনক্রিজ করে। আরেকটা দেখো, যেহেতু সব রকম সিক্রেশন গুলো বেড়ে যায় একটা আনকনসিয়াস পেশেন্টের, তাহলে অপারেশনটা তার জন্য, অপারেশন করাটা রিস্কি হয়ে যায়। যেমন ব্রঙ্কিয়াল সিক্রেশন বেড়ে গেলে পেশেন্টের কাফিং হবে, কাফ রিফ্লেক্স বেড়ে যাবে, হ্যাঁ। তো অপারেশন করার সময় এই জিনিসগুলো কি হ্যাজার্ডাস। তো এই জন্য হচ্ছে ওই সব সিক্রেশন কমানোর জন্য কি ইউজ করা হয়, অ্যাট্রোপিন ইউজ করা হয়। রেসপিরেটরি ট্র্যাক যেটা বলেছি, দেখো ব্রঙ্কিয়াল আজমা, এখন কারা এন্ট্রি দিচ্ছে, বা 10-15 মিনিট বাকি আছে ক্লাসের, ওয়েটিং রুমে বসে আছে এখন এসে। আচ্ছা দেখো, রেসপিরেটরি ট্র্যাক হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, এগুলোতে হচ্ছে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড আর হচ্ছে টায়োট্রপিয়াম, এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড আর টায়োট্রপিয়াম। তারপর হচ্ছে অ্যান্টিস্পাজমোটিক হিসেবে ইউজ করা হয়, মানে যেগুলো যে পেটের ব্যথা করে ওই সময় ইউজ করা হয় কোনটা, হায়োসিন বিউটাইল ব্রোমাইড। তারপর হচ্ছে পেপটিক আলসার ডিজিজে ইউজ করা হয় পাইরানজেপিন। ইউরিনারি ইনকন্টিনেন্সি ইউজ করা হয় ড্যারিফেনাসিন, অক্সিবিউটাইনিন। আচ্ছা, তারপর আর অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং ইউজ করা হয় অ্যাট্রোপিন। এই যে চার্টগুলো দেখালাম তিনটা চারটা স্লাইডে, এই চার্টগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবা। আচ্ছা, তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি কি অ্যান্টিমাসকারিনিক ড্রাগের, দেখো এগুলো অলরেডি ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে বলা হয়ে গেছে। তো ওগুলাই তোমরা যেহেতু যদি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট ভালো করে মুখস্থ করে ফেলো, তাহলে অ্যাডভার্স ইফেক্ট ওখান থেকে নিজেরাই বের করে নিতে পারবা। দেখো ব্লারিং অফ ভিশন, যেহেতু মাইটিয়াসিস করে, ইন্ট্রাকুলার প্রেশার বাড়িয়ে দেয়, তারপর সাইক্লোপ্লেজিয়া, ড্রাই আই, এগুলো করে। আর হচ্ছে কি কি করে, দেখো ট্যাকিকার্ডিয়া, কনস্টিপেশন, এগুলো তোমরা জানো যে 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 সিস্টেমে যে যে অ্যাডভার্স ইফেক্ট, ইউরিনারি রিটেনশন করতে পারে, ড্রাই স্কিন, ফ্লাশিং, এগুলো করতে পারে, আর হচ্ছে অ্যাংজাইটি, রেস্টলেসনেস, এগুলো করতে পারে। কন্ট্রাইন্ডিকেশন কি 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 ক্ষেত্রে দেওয়া যাবে না। আচ্ছা দেখো, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, যেহেতু ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়িয়ে দেয়, গ্লুকোমা এমন একটা কন্ডিশন চোখের যেটাতে এমনিতে অলরেডি ইন্ট্রাঅকুলার প্রেসার বেশি থাকে, তাহলে আর এই ক্ষেত্রে দেওয়া যাবে না। ইউরিনারি অবস্ট্রাকশন, অলরেডি এটা ইউরিনারি কি করছে, রিল্যাক্সেশন করছে, মানে ইউরিনারি ফ্রিকোয়েন্সি কমিয়ে দিচ্ছে, তাহলে ইউরিনারি অবস্ট্রাকশন বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে না, যেহেতু মোটিলিটি কম থাকে। বিহেভিয়ারাল ডিসঅর্ডারে দেওয়া যাবে না। তারপর সাইনাস ট্যাকিকার্ডিয়া, যেহেতু ট্যাকিকার্ডিয়া করে সেজন্য ট্যাকিকার্ডিয়া যাদের আছে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে না। আচ্ছা, এখন দেখো অ্যান্টি নিকোটিনিক ড্রাগ। অ্যান্টি নিকোটিনিক ড্রাগ দুই রকম, একটা তোমাদেরকে বলিয়েছি এনএম রিসেপ্টর, যেটা হচ্ছে কি নিউরোমাসকুলার জাংশন, তাই না, নিউরোমাসকুলার জাংশনকে ব্লক করবে কিছু মাসেলের, স্কেলেটাল মাসেলের উপর যেগুলো কাজ করবে। আর কিছু হচ্ছে এনএন, এনএন মানে কি গ্যাংলিয়ন ব্লকার। আচ্ছা, তো গ্যাংলিয়ন ব্লকার গুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো কিছু নাম জেনে রাখো শুধু, তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে মেইনলি নিউরোমাসকুলার জাংশন ব্লকার। এখান থেকে শুধু হেক্সামিথোনিয়ামটা একটু জানবা। দেখো দুই রকম, একটা হচ্ছে নন ডিপোলারাইজিং, মানে কি করে, এটা ডিপোলারাইজেশন করে না, অথবা কম্পিটিটিভ, মানে কম্পিট করে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। আচ্ছা, আর ডিপোলারাইজিং মানে এরা ডিপোলারাইজেশন করে, আর নন অথবা নন কম্পিটিটিভ, এরা কম্পিট করে না অ্যাসিটাইলকোলিনের সাথে। নিকোটিন, লোবেলিন। আচ্ছা, এগুলো আমরা ক্লিনিক্যালি ইউজ করি না, মেকামাইলামাইন, নিকোটিন, লোবেলিন, এগুলো খুব বেশি ইউজ করা হয় না। আচ্ছা, অ্যান্টিনিকোটিনিক ড্রাগ তোমাদের জন্য যেহেতু বেশি ইম্পর্টেন্ট না, আমি এটা স্কিপ করে যাচ্ছি, এটা আসলে অত বেশি আসে না। এটা কি গ্যাংলিয়নকে ব্লক করে দিচ্ছে, মানে শুধু একটা জিনিস বুঝে রাখো যে বোথ সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াকে ব্লক করে দিবে। তার মানে কি, বোথ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াকে যদি ব্লক করে দেয়, তার মানে দুইটার ইফেক্ট একসাথে হচ্ছে পাওয়া যাবে। এই ওষুধগুলো যদি দেওয়া হয় তাহলে সিম্প্যাথেটিক কে ব্লক করলে যে ইফেক্ট পাওয়া যাবে, প্যারাসিম্প্যাথেটিক কে ব্লক করলে যে ইফেক্ট পাওয়া যাবে, সব একসাথে হবে। আচ্ছা, তারপর দেখো তাহলে নিকোটিনিক যেগুলো নিউরোমাসকুলার জাংশন ব্লকার, এগুলো কি কি, এগুলো এটাই তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো ক্লাসিফিকেশন একই রকম, এখানেও নন ডিপোলারাইজিং অর কম্পিটিটিভ, আর ডিপোলারাইজিং অর নন কম্পিটিটিভ। তাহলে কি কি আছে দেখো, ডি টিউবোফিউরিন, গ্যালামিন, এগুলো আমরা ইউজ করি না, নিচে তিনটে ইউজ করি, অ্যাট্রাকিউরিয়াম, প্যানকিউরোনিয়াম, বিকিউরোনিয়াম।
ডিকিউবিকুরিনটা হচ্ছে যে সর্বপ্রথম নিউরোমাসকুলার জাংশন ব্লকার, মানে একদম প্রথম আবিষ্কার হয়েছে এটা। এটা হচ্ছে প্ল্যান্ট সোর্স থেকে ছিল। এটা আগের যুগে ইউজ করা হতো, যে শিকারীরা ইউজ করতো, যারা হচ্ছে যে শিকার করতো তারা হচ্ছে ইউজ করতো, শিকারীরা ইউজ করতো এটা ডিকিউবিকুরিনটা। কেন? কারণ হচ্ছে ওই যে শিকার ধরার জন্য তারা তীরের মধ্যে ওইটা দিয়ে অ্যারো অ্যারো পয়জন হিসেবে ইউজ হতো, তো অ্যারো দিয়ে মারতো শিকারকে। যার কারণে এটা কি করতো, যেহেতু নিউরোমাসকুলার জাংশনকে ব্লক করে দেয়, তাহলে কি করতো, ওই সে যার যেটা হচ্ছে যে বাঘ সিংহ যেটাই হোক বা অ্যানিমেল যেটাই হোক, তার হচ্ছে প্যারালাইসিস হয়ে যেত, মাসেল প্যারালাইসিস। তো মাসেল প্যারালাইসিস হয়ে সে ওখানে আর মুভমেন্ট করতে পারতো না, এভাবে হচ্ছে তারা শিকার করতো। আচ্ছা, তারপর দেখো ডিপোলারাইজিং অর নন ডিপোলারাইজিং ব্লকার কি কি, সাকজামিথোনিয়াম আর হচ্ছে ডেকামিথোনিয়াম। ডিটিউবোকিউরিন এটা অলরেডি আমি বলে ফেলেছি এই কথাগুলা, এটা দেখে নিবা। অ্যাট্রাকিউরিয়াম, সিস অ্যাট্রাকিউরিয়াম, অ্যাট্রাকিউরিয়াম, প্যানকিউরোনিয়াম, বিকিউরোনিয়াম, এগুলো আমরা ইউজ করি। এগুলো আমরা তোমাদেরকে যখন অ্যানেস্থেসিয়া পড়াবো, অ্যানেস্থেটিক এজেন্টস, তখন আমরা এটা মেইনলি পড়াবো। এখানে শুধু একটু জেনে রাখো যে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে এখানে অ্যাট্রাকিউরিয়াম সম্পর্কে। দেখো, হফম্যান ডিগ্রেডেশন হয়, মানে এটার এক ধরনের ব্রেকডাউন হয় বডিতে, সেই ব্রেকডাউনটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন, একটা স্পন্টেনিয়াসলি ব্রেকডাউন হয়ে যায়। তো ওই হফম্যান ডিগ্রেডেশনটা অ্যাকচুয়ালি ভালো না এর জন্য, কারণ এটা হচ্ছে একটা সাবস্টেন্স প্রডিউস করে যেটার নাম হচ্ছে লডানোসিন, যেটা হচ্ছে সিজার করতে পারে পেশেন্টের। তাহলে অ্যাট্রাকিউরিয়ামটা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে খুব বেশি ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে প্যানকিউরোনিয়াম, বিকিউরোনিয়াম, যেগুলোর নাম লেখা ছিল ওগুলা। আর এটা দেখো সিস অ্যাট্রাকিউরিয়াম, এটা বলা হচ্ছে যে হিস্টামিনটা কম রিলিজ করে, লেস লডানোসিন প্রডিউস করে, মানে লডানোসিন যেটা সিজার প্রডিউস করে, কনভালশন করে, সেটা কম প্রডিউস করে, আর হিস্টামিনটা কম রিলিজ করে, হিস্টামিনটা খারাপ। এই গ্রুপ অফ ড্রাগ গুলা হিস্টামিন রিলিজ করে। তো হিস্টামিন রিলিজ করলে অ্যাকচুয়ালি কি হয় তোমরা জানো, যে হিস্টামিন কি করে, ভেসোডাইলেশন করে। ভেসোডাইলেশন করলে কি করবে, হাইপোটেনশন করে ফেলে। তো এই জন্য হিস্টামিনটা খারাপ। আবার হিস্টামিনটা ওদিকে ব্রঙ্কো কনস্ট্রিকশনও করে অনেক সময়। আচ্ছা, তারপর দেখো প্যানকিউরোনিয়াম, এটা হচ্ছে লঙ্গার অ্যাক্টিং, এটা হচ্ছে লং অ্যাক্টিং। আর বিকিউরোনিয়াম এন্ড রোকিউরোনিয়াম এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, মানে অনেকক্ষণ সময় ধরে কাজ করে হচ্ছে প্যানকিউরোনিয়াম। তো প্যানকিউরোনিয়ামটার সুবিধা দেখো, ইলিমিনেশন থ্রু কিডনি প্রেফার্ড ইন হেপাটিক ডিজিজ পেশেন্ট। যেহেতু কিডনি দিয়ে এলিমিনেশন হয়, মানে এক্সক্রিশন হয়, তো হেপাটিক তাহলে লোডটা পড়বে না, মানে হেপাটিক এক্সক্রিশন না, এটা বাইরে এক্সক্রিশন হয় না। যেহেতু হেপাটিক লোডটা পড়ে না, তাহলে সুবিধা কি, এদেরকে আমরা যেসব পেশেন্টের হেপাটিক ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে আমরা প্যানকিউরোনিয়াম দিতে পারবো। আর ভিকিউরিনিয়াম রোকিউরিনিয়াম দেখো, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, মানে মিডিয়াম টাইম ধরে কাজ করবে, হেপাটিক এলিমিনেশন মেইনলি, আর কিছু হচ্ছে রেনাল এলিমিনেশন। তাহলে এটা মেইনলি আমরা রেনাল ডিজিজের যেসব পেশেন্ট সেসব পেশেন্টকে দিতে পারবো। আচ্ছা, এটা এটা ইম্পর্টেন্ট সাকসিনাইল কোলিন তোমাদের জন্য। সাকসিনাইল কোলিন দেখো খুব শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, মাত্র এটা ডিউরেশন অফ অ্যাকশন কতক্ষণ, 5 থেকে 10 মিনিট থাকে। তাহলে আমরা এমন একটা অপারেশন এটাকে আমরা ইউজ করতে হবে যেটা খুব কম টাইমে আমরা শেষ করতে পারবো। কেন এত কম টাইম অফ অ্যাকশন? কারণ হচ্ছে দেখো, র্যাপিডলি হাইড্রোলাইজড বাই প্লাজমা কোলিনেস্টারেজ এনজাইম, মানে এই প্লাজমা তোমাদের এর আগের ক্লাসটাতে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়েছি, ওখানে দেখবা যে দুই ধরনের কোলিনেস্টারেজ এনজাইম আছে, একটা হচ্ছে এস্টার কোলিনেস্টারেজ আর একটা হচ্ছে সিউডো কোলিনেস্টারেজ। ওই সিউডো কোলিনেস্টারেজ এনজাইমটার আরেকটা নামই হচ্ছে প্লাজমা কোলিনেস্টারেজ। তো এই সাকসিনাইল কোলিনটা ব্রেকডাউন হয় হচ্ছে প্লাজমা কোলিনেস্টারেজ এনজাইমটা দিয়ে, খুব তাড়াতাড়ি ব্রেকডাউন হয়ে যায়, সেজন্য এটার অ্যাকশনটা খুব কম টাইম ধরে থাকে। আচ্ছা, তাহলে এটা আমরা কোন অপারেশনটাতে ইউজ করবো, যেই অপারেশনটা টাইম কম নিবে, যেমন এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন। তোমরা জানো এখন পেশেন্ট আইসিইউ তে অনেক বেশি থাকছে, তাই না? আইসিইউ তে অনেক বেশি থাকছে পেশেন্ট, কেন? ওই যে করোনার জন্য কি পেশেন্টের ইনটিউবেশন দরকার হচ্ছে, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দরকার হচ্ছে। তো আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের জন্য যে এন্ডোট্রাকিয়াল টিউবটাকে ইনটিউবেট করতে হয়, পেশেন্টের ভিতরে দিতে হয়, সেটার জন্য আমাদের সেটা খুব কম টাইমে দেওয়া যায়। এই জন্য ওই সাকসিনাইল কোলিন দিয়ে পেশেন্টকে হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এক্ষেত্রে। হ্যাঁ, সাকসিনাইল কোলিন দিয়ে পেশেন্টকে, ওই পেশেন্টের মাসেল গুলা রিল্যাক্স করে দেওয়া হয়, যেগুলো যেখানে দেওয়া হবে, যে ভোকাল কর্ডের মাসেল গুলা, তারপর হচ্ছে যে গলার মাসেল গুলা যেগুলা, সেগুলা সবগুলা ফ্যারিংস ল্যারিংসের মাসেল গুলাকে প্যারালাইজ করতে পারে হচ্ছে সাকসিনাইল কোলিন। তো ওইটা দিয়ে অল্প সময় প্যারালাইজ থাকবে, যার কারণে ওই অপারেশনটা মানে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেট করার পরপরই হচ্ছে পেশেন্টকে কি করা যায়, রিভার্স করতে পারে, মানে পেশেন্টের ওই ড্রাগটার অ্যাকশন আর বেশিক্ষণ থাকে না। কিন্তু এটা অ্যাডভার্স ইফেক্ট আছে কিছু কিছু, দেখো হাইপার ক্যালেমিয়া করে, মানে পটাশিয়াম বাড়িয়ে দেয়, অ্যারিথমিয়া করতে পারে, মাসেল পেইন করতে পারে। আচ্ছা, তাহলে দেখো এখন কিভাবে কাজ করে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কিভাবে কাজ করে। দেখো, নন ডিপোলারাইজিং ব্লকার অ্যাট নিউরোমাসকুলার জাংশন। নন ডিপোলারাইজিং যেগুলা, এখানে তো আমরা বলছি কম্পিটিটিভ, সেগুলো কম্পিট করবে স্টাইলকুলিনের সাথে টু বাইন্ড উইথ দ্য রিসেপ্টর। আচ্ছা, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো কম্পিটিটিভলি এবং রিভার্সিভলি।
নো ডিপোলারাইজেশন বাই স্টেরকোলিন। স্টেরকোলিন দিয়ে যে এক্সাইটেশন অ্যাকশন গুলো হয় ডিপোলারাইজেশনের জন্য সেগুলো হবে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হবে আলটিমেটলি, যেহেতু এক্সাইটেশন হবে না তার মানে মাসেল গুলো কি হবে, রিল্যাক্স হয়ে যাবে, রিল্যাক্সেশন অফ মাসেলস। আচ্ছা, এরপর দেখো সাকসামিথুনিয়াম, যেটা হচ্ছে নন ডিপোলারাইজিং, সেটা কিভাবে কাজ করে, এটা ভালো করে বুঝে নাও। এটা দুইটা ফেজে কাজ করে। দেখো প্রথম ফেজটাতে বলা হয়েছে যে ডিপোলারাইজেশন করবে। তো ডিপোলারাইজেশন যদি করেই তাহলে সে কিভাবে মাসেল রিল্যাক্স করবে, তাই না? এটা হচ্ছে কোশ্চেন। করবে তখন ফেজ টু তে কাজ করবে, তখন সে গিয়ে মাসেল রিল্যাক্স করবে। আচ্ছা, তাহলে ফেজ ওয়ানে কি করবে, সে প্রথমে ডিপোলারাইজেশন করবে। তোমরা জানো যে ডিপোলারাইজেশন কখন হয়, যখন সোডিয়াম এন্ট্রি হয় ক্যালসিয়াম এন্ট্রি হয়, তখন কি হবে, এক্সাইটেশন হবে। সোডিয়াম এন্ট্রি হলে ডিপোলারাইজেশন হয়ে তারপর ক্যালসিয়াম এন্ট্রি হয়ে কি করবে, ডিপোলারাইজেশন হবে। তো ডিপোলারাইজেশন অফ দ্য মোটর এনফ্লেট যখন হবে তখন কি হয় দেখো, স্প্রেডস টু দ্য অ্যাডজেসেন্ট মেমব্রেন, এটা আস্তে আস্তে অ্যাডজেসেন্ট মেমব্রেনেও ছড়িয়ে যাবে। তাহলে কন্ট্রাকশন অফ দ্য মাসেল ফাইবার, মাসেল ফাইবার গুলো কন্ট্রাকশন করবে, মেমব্রেন রিমেইন ডিপোলারাইজড, মানে মেমব্রেনটা কি থাকবে, ডিপোলারাইজড থেকে যাবে। আচ্ছা, তাহলে মাসেল গুলো এই মুহূর্তে কি কন্ট্রাক্টেড অবস্থায় থাকছে। যখন ফেজ টু তে যাবে, যখন অনেকক্ষণ ধরে ডিপোলারাইজেশন অবস্থায় থাকবে, তখন আস্তে আস্তে কি হবে, সেটার প্ল্যাটুটা আস্তে আস্তে নেমে যাবে। হ্যাঁ, প্ল্যাটুটা নেমে যাবে, যে ডিক্রিজ ইজ ইনিশিয়াল এন্ড প্লেট ডিপোলারাইজেশন, আস্তে আস্তে ডিপোলারাইজেশনটা কমে গিয়ে মেমব্রেনটা আস্তে আস্তে কি করবে, ডিপোলারাইজড হতে শুরু করবে। এটাকে বলা হয় দেখো ডিসেনসিটাইজেশন অফ দ্য মেমব্রেন, মানে মেমব্রেনটা তখন ডিসেনসিটাইজ হয়ে যাবে। তখন আরো বেশি ডিপোলারাইজেশনের পটেনশিয়াল আসলেও সেটা আর তখন কাজ করবে না, এটা কি হয়ে যাচ্ছে, ডিসেনসিটাইজ হয়ে যাচ্ছে। আচ্ছা, সো ইট ইজ নন রেসপন্সিভ টু সাবসিকুয়েন্ট ইম্পালস, মানে আরো ইম্পালস আসলেও এটা আর কোনো কাজ করছে না, যেহেতু ডিপোলারাইজেশন স্টেটে পৌঁছে গেছে সেজন্য তখন ডিসেনসিটাইজেশন হয়ে যায়। মানে এটা কোনো ইম্পালস আসলেও তার সেন্সিটাইজেশন হয় না মেমব্রেনের। তাহলে আলটিমেটলি কি হয়, মাসেলটা রিল্যাক্স হয়ে যায়। এটা হচ্ছে রিল্যাক্সেশন, এটা হচ্ছে ডিসেনসিটাইজেশন ফেজ। তাহলে সাকসামিথোনিয়াম বা সাকসিনাল কোলিন যেটা, সেটা দুই ফেজে কাজ করে, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা রিটেনের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এটা তোমাদের হচ্ছে যে ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, যা যা এতক্ষণ বলছি এখানে ডিফারেন্স গুলো আছে, সব লেখা আছে। কোনটাতে কোন অ্যাডভার্স ইফেক্ট হয় দেখো, ডিপোলারাইজিং যেগুলো সেগুলোতে মাসেল পেইন হয়, বলেছিলাম যে সাকসামিথোনিয়াম দিলে কি হয়, মাসেল পেইন হতে পারে। অন্যদিকে অ্যাট্রাকিউরিয়াম প্যানকিউরিনিয়াম যেগুলো নন ডিপোলারাইজিং, ওগুলাতে কি হয়, মাসেল পেইন হয় না। এই যে ইউজ কোথায় কোথায় দেখো, ওই যে এটাও বলা হচ্ছে যে শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, সাকসামিথোনিয়ামটার কি ডিউরেশন অফ অ্যাকশনটা শর্ট, ডিপোলারাইজিং এর মাত্র 5 থেকে 10 মিনিট, কারণ এটা প্লাজমা কোলিনেস্টারেজ দিয়ে ডিস্ট্রয় হয়ে যায়। আর নন ডিপোলারাইজিং যেগুলো সেগুলো হচ্ছে লং ডিউরেশন অফ অ্যাকশন। তাহলে কোথায় কোথায় ইউজ করা হয় এখানে লেখা আছে দেখো, ডিউরিং এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, মানে হচ্ছে ইনটিউবেট করার সময় ইউজ করা হয়। আর এটা ইউজ করা হচ্ছে সার্জারির আগে, সার্জারির সময় যখন মাসেল রিল্যাক্স করতে হয় তখন আমরা নন ডিপোলারাইজিং যেগুলো সেগুলো আমরা ইউজ করি। তাহলে ক্লিনিক্যাল ইউজ গুলো লেখা আছে এখানে দেখো, ডিউরিং এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন অ্যাজ এ মাসেল রিল্যাক্সেশন ডিউরিং সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। কনভালসিভ ডিসঅর্ডার, অনেক সময় কনভালশনের পেশেন্ট যাদের অনেক বেশি সিজার হয়, তাদের অ্যান্টি কনভালসিভ এজেন্ট দিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন কি দেওয়া হয়, এইসব মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে ওইসব পেশেন্টের মাসেল রিল্যাক্স করা হয়। আচ্ছা, তারপর দেখো ডিউরিং ইলেকট্রো কনভালসিভ শক ট্রিটমেন্ট, এই ইলেকট্রো কনভালশন মানে এইসব, এই যে কনভালশনের পেশেন্টেরই যখন হচ্ছে যে বেশি কনভালশন হয় তখন ইলেকট্রো কনভালসিভ শক দেওয়া হয় পেশেন্টকে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট কি কি দেখো, দুইটার কিন্তু দুই রকমের অ্যাডভার্স ইফেক্ট, এটা কিন্তু খেয়াল রাখবা, দুইটার অ্যাডভার্স ইফেক্ট দুই রকম। তাহলে কি কি দেখো, একটা নন ডিপোলারাইজিং ব্লকার যেগুলা, সেগুলার অ্যাডভার্স ইফেক্ট গুলো হচ্ছে ব্রঙ্কোস্পাজম, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া। তার মানে এরা কি করছে, ব্রঙ্কোস্পাজম করছে, হাইপোটেনশন করছে আর ট্যাকিকার্ডিয়া করছে। অন্যদিকে যেগুলো ডিপোলারাইজিং, যে সাকজামিথোনিয়াম বলেছিলাম, ওর অ্যাডভার্স ইফেক্টটা কিন্তু আবার অন্যরকম। কি করে সে, হাইপারক্যালেমিয়া, মাসেল পেইন, অ্যারিথমিয়া। অ্যাডভার্স ইফেক্ট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবা। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস পরে দেখো, সাকজামিথোনিয়াম অ্যাপনিয়া, তোমাদের এক্সটার্নালের খুব পছন্দের কোশ্চেন। হ্যাঁ, এই জিনিসটা কি, সাকসামিথোনিয়ামটা কি দিয়ে হাইড্রোলাইজ হয়, হাইড্রোলাইজ হয় হচ্ছে সিউডোকোলিনেস্টেরেজ এনজাইম, ওই যে একটু আগে যেটা বললাম, প্লাজমা কোলিনেস্টেরেজ অথবা সিউডোকোলিনেস্টেরেজ অথবা বিউটারাইল কোলিনেস্টেরেজ। এর আগের পিডিএফটার মধ্যে আছে, তোমরা ভালো করে পড়ে নিও। ইফ এনি পেশেন্ট হ্যাভ ডেফিসিয়েন্সি অফ দিস এনজাইম, যদি কোনো পেশেন্টের এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে, দেয়ার ইজ আ পসিবিলিটি অফ দ্য ডেভেলপমেন্ট অফ প্রোলংগেশন অফ অ্যানেস্থেসিয়া। কি হতে পারে, প্রোলংগেশন অফ অ্যানেস্থেসিয়া, মানে তখন এই সাকসামিথোনিয়ামটা ব্রেকডাউন হবে না, তাই না, হাইড্রোলাইসিস হবে না যদি সিউডোকোলিনেস্টেরেজ ডেফিসিয়েন্সি থাকে। তাহলে অনেকক্ষণ ধরে সেটা বডিতে থেকে যাবে। ঠিক আছে, তাহলে যেই মাসেল গুলা, কোন মাসেল গুলা বললাম যেগুলোতে ইউজ করা হয় সেগুলো কি কি, ওই যে ফ্যারিংস এর মাসেল, ল্যারিংস এর মাসেল। হ্যাঁ,
তো ওগুলা যদি অনেকক্ষণ ধরে অ্যানেস্থেসিয়াতে থাকে, তাহলে অ্যানেস্থেসিয়া অবস্থায় থাকে মানে রিল্যাক্স অবস্থায় থাকে, তাহলে পেশেন্ট নিঃশ্বাস নিতে পারবে না, তাই না? এটাকে বলা হয় সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া। আচ্ছা, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কিছু কিছু পেশেন্টের থাকে এই এনজাইমটা ডেফিসিয়েন্সি, এগুলো পার্টিকুলারলি বিদেশে বাইরের কান্ট্রির কিছু জেনেটিক ডিসঅর্ডার থাকে, ওদের ক্ষেত্রে হচ্ছে এইসব ডেফিসিয়েন্সি থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে যে কিছু জিনিস ডিবোকেন নাম্বার বলে একটা জিনিস আছে, ওই জিনিসগুলো দিয়ে ডিটেক্ট করা হয় আগে যে পেশেন্টের এনজাইম ডেফিসিয়েন্সি আছে কিনা। তাহলে এনজাইম ডেফিসিয়েন্সি থাকলে পেশেন্টটাকে এটা দেওয়া হয় না। আচ্ছা, তারপর দেখো রিভার্সাল অফ নিউরোমাসকুলার ব্লকেড। রিভার্সাল অফ নিউরোমাসকুলার ব্লকেড, নিউস্টিগমিন ইজ এ অ্যান্টিকোলিনেস্টেরস ড্রাগ। তাহলে অ্যান্টিকোলিনেস্টেরস ড্রাগ যেহেতু, এটা কি করবে? কোলিনেস্টেরেজ এনজাইমটাকে ইনহিবিট করবে, তাই না? তাহলে ডিক্রিজ ব্রেকডাউন অফ অ্যাসিটাইলকোলিন অ্যাট নিউরোমাসকুলার জাংশন, অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশনটাকে কি করবে? বাড়িয়ে দিবে। তাহলে বাড়িয়ে দিলে কি হয়? কম্পিটিটিভ অ্যান্টাগনিজম বিটুইন অ্যাসিটাইলকোলিন এন্ড নন ডিপোলারাইজিং ব্লকিং ড্রাগ, রিভার্সাল অফ মাসেল রিল্যাক্সেশন। তাহলে কি করবে? অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশনটা বেড়ে গেলে কি হবে? তখন মাসেলটা আবার কন্ট্রাকশন শুরু হবে। আচ্ছা, এটা কখন দেওয়া হয়? রিভার্সাল কখন করতে হবে? যখন হচ্ছে আমাদের অ্যানেস্থেসিয়ার, আমাদের অপারেশন টপারেশন সব শেষ, তাহলে পেশেন্টটাকে কি এখন রিভার্স করতে হবে, তাই না? মানে পেশেন্টটা যাতে অ্যানেস্থেসিয়া থেকে ফিরে আসে, পেশেন্টটা যাতে আবার মাসেল মুভমেন্ট করতে পারে, তারপর রেসপিরেটরি মাসেল যাতে চলে, মানে নিঃশ্বাস যাতে নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা তখন কি দিব? নিওস্টিগমিন দিব। নিওস্টিগমিনটা হচ্ছে কি করবে? নিউরোমাসকুলার, এটা নিওস্টিগমিনটা অলরেডি তোমাদের ওই যে ইয়ের আগের পিডিএফটাতে আছে নিওস্টিগমিন। তো নিওস্টিগমিনটা তখন কি করবে? নিউরোমাসকুলার জাংশনে কাজ করে আবার মাসেল কন্ট্রাকশন শুরু করবে। তাহলে রিভার্সাল অফ নিউরোমাসকুলার ব্লকেডে আমরা কি দিব? নিওস্টিগমিন। এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। নিউরোমাসকুলার ব্লকেড কখনো 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 প্রলং হয়ে থাকে, মানে অনেকক্ষণ ধরে পেশেন্টের মাসেল রিল্যাক্স, আমরা ওষুধ দিচ্ছি কিন্তু নিওস্টিগমিন দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, নিওস্টিগমিন দেওয়ার পরেও পেশেন্টের কন্ট্রাকশন আসছে না। এটা কেন হয়? কখন কখন হয়? এখানে লেখা আছে দেখো, নিউনেটস যারা, তাদের ক্ষেত্রে এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, অনেক সময় ওল্ড এজে এনজাইম ডিসফাংশন থাকে, ওবেসিটিতে, হেপাটিক ডিজিজ, রেনাল ডিজিজ, এসব যাদের থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় এই মাসেল রিল্যাক্সেশনটা প্রলংড হয়। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এটুকুই। তোমাদের মনিটররা হচ্ছে আমাকে এখানে ইয়ে পাঠিয়ে দিবে, পার্সেন্টেজটা পাঠিয়ে দিবে। টাইম খুব অল্প সময় আছে, তোমাদেরকে আমি পিডিএফটা পাঠিয়ে দিব। ডিফারেন্স বিটুইন নন ডিপোলারাইজিং এন্ড ডিপোলারাইজিং এটা কি পড়তে হবে? কেউ কি কোনো কোশ্চেন করছো? ইয়েস ম্যাম, ডিফারেন্স বিটুইন নন ডিপোলারাইজিং এন্ড ডিপোলারাইজিং এটা কি পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা পড়তে হবে। তোমাদের শুনো, তোমাদের পিডিএফ গুলো, টেক্সট বুকের পিডিএফ কালেক্ট করবা তোমাদের ইয়েদের থেকে, তোমাদের ফ্রেন্ডের থেকে টেক্সট বুকের পিডিএফ গুলা কালেক্ট করে ফেলবা। তাহলে টেক্সট বুকের পিডিএফ কালেক্ট করলে হচ্ছে তোমাদের তো লেকচারে এত কিছু একসাথে থাকে না, কিন্তু সবকিছু টেক্সট বুকে যা যা লেখা আছে সবকিছু থাকে না। তোমাদের সহজ দুইটা টেক্সট বুক হচ্ছে ক্যাটজাং আর হচ্ছে ইয়ে লরেন্স, হ্যাঁ, বেনেট ব্রাউন, যেটা লরেন্স বেনেট ব্রাউনের ক্লিনিক্যাল ফার্মাকোলজি আর ক্যাটজাং এর বেসিক এন্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এই দুইটা বইয়ের পিডিএফ তোমাদের সিনিয়রদের কাছে আছে। পিডিএফটা তোমরা নয়তো তোমাদের গ্রুপেও আমি হয়তো শেয়ার দিতে পারবো, আমার কাছেও আছে পিডিএফ। তোমাদের সিনিয়রদের কাছে থাকলে ওদের থেকে নিয়ে নিও, ওদের কাছে হয়তো আপডেটেড কপিটা থাকবে, হ্যাঁ, আপডেটেড এডিশনটা। তোমরা এই যে পোর্শন গুলা পড়াচ্ছি এগুলো টেক্সট বুক থেকেও পড়ে নিবা, কারণ লেকচারে কিন্তু সব একসাথে থাকে না, লেকচারের টাইমও কম থাকে, সব একসাথে থাকে না। যতটুকু জিস্ট যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো থাকে, কিন্তু এর বাইরেও কিছু এক্সপ্লেনেশন থাকে, কিছু জিনিস থাকে, ওই জিনিসগুলো তোমাদের অবশ্যই টেক্সট বুক ফলো করতে হবে। আর হচ্ছে যে যেগুলা লেকচারে পড়ে সব জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জিস্ট জিনিস, যেগুলো মোস্টলি পরীক্ষায় আসে। আর যে কয়েকটা জিনিস আছে, আমার এই লেকচার গুলো তো এমবিবিএস বিডিএস এর জন্য একসাথে তৈরি করা, তো তোমাদের জন্য যেমন লাস্টে একটা কোলিনার্জিক ক্রাইসিস, মাইস্থেনিক ক্রাইসিস একটা যে জিনিস ছিল, ওই জিনিসটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আমি ওগুলো বলেই দিই তোমাদেরকে। এছাড়া বাকি সব জিনিসগুলো ইম্পর্টেন্ট, আর এর বাইরে অবশ্যই বারবার বলছি যে টেক্সট বুক ফলো করতে হবে। যা যা পড়বা, যে টপিকটা যখন যে টপিকটা পড়বা সেই টপিকটা টেক্সট বুক পিডিএফ থেকে পড়ে ফেলবা তোমরা তার সাথে, তাহলে আর পড়া পেন্ডিং থেকে যাবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম।